সকল শ্রোতা বন্ধুদের সাসপেন্স টাইমে স্বাগত। নমস্কার, আমি শ্রেয়া সেনগুপ্তাচার্য। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকে নিবেদন লেখক প্রসেনজিৎ ঘোষের কাহিনী জলসা। গল্প পাঠে থাকছেন জয়দীপ দত্ত এবং অন্যান্য চরিত্রে অপূর্ব এবং উদয় বিশ্বাস। এডিটিং এবং সমগ্র পরিচালনায় অপূর্ব। আপনি যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে মেইল করুন suspensetime9@gmail.com এ। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি পাঠিয়ে দিন। হয়তো সাসপেন্স টাইমের পরবর্তী নিবেদন হতে পারে আপনার লেখা গল্পটি। অসংখ্য ধন্যবাদ কঙ্কল সরকারকে এত ভালো একটা পোস্টার ডিজাইন করে দেওয়ার জন্য। আজকের গল্প শুরু করার আগে আসুন শুনে নিই লেখক প্রসেনজিৎ ঘোষের মুখ থেকে কিছু কথা। নমস্কার, আমি প্রসেনজিৎ ঘোষ। আপনারা হয়তো আমার লেখার সাথে এর আগেও পরিচিত হয়েছেন। মূলত বিভিন্ন পত্রপত্রিকা, সাহিত্য গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় আমার বহু লেখা এর আগে প্রকাশিত হয়েছে। আজ সাসপেন্স টাইমসে আপনারা শুনবেন আমার এই লেখা একটি ছোট গল্প জলসা। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দমহল পত্রিকায়। পরবর্তীতে আনন্দকানন এবং বিভিন্ন পত্রপত্রিকায় এই গল্প প্রকাশিত হয়েছে। একটি পরিত্যক্ত বাড়িকে ঘিরে কিভাবে এক ভয়ঙ্কর রাতের সৃষ্টি হয় সে কাহিনী বর্ণিত আছে আমার এই গল্পে। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সাসপেন্স টাইমসের অন্যতম অপূর্বকে আমার এই লেখাটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সর্বোপরি সাসপেন্স টাইমসের সমস্ত শ্রোতাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা এতটা ভালোবাসা ও উৎসাহ জুগিয়ে গিয়েছেন বলে। আশা করি এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক কিংবা কমেন্টস করে জানাবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। শরৎকালটা বরাবরই বড় মোহময়। এই সময় যেন বাতাসের মধ্যেই কেমন একটা আগমনীর গন্ধ থাকে। শিউলি, কাশ আর হসনুহানার ছোঁয়ায় তা যেন আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। প্রতিবারের মতো এইবারও দামোদরের তীরবর্তী গ্রামগুলি শারদ উৎসবের আনন্দে আবারও মেতে উঠেছে। নদীর দুপারের বিদ্যুৎহীন গ্রামগুলি না জানি কিভাবে এবারও রঙিন হয়ে সেজে উঠেছে। গোধূলি বেলায় নদীর পাড়ে দাঁড়ালে অপর পাড়ের ছোট ছোট আলোর রশ্মিগুলি সত্যি মন মুগ্ধ করে দেয়। জামিল চাচার পুজোর একদিন কোনো কাজ থাকে না। এই সময় তার পুরো ছুটি। প্রাক্তন প্রাইমারি স্কুল শিক্ষক জামিল চাচা ধর্মপ্রাণ মুসলিম বলেই হয়তো ধর্মের বিভেদ তাকে আচ্ছন্ন করেনি কোনোদিন। তাই তার কাছে দুর্গাপুজো কিংবা ঈদ দুই সমান। আর তাই সনাতন ধর্মাবলম্বীরা তাকে পুজো কমিটিতে রাখতেও দ্বিধাবোধ করে না, কোনোদিনই করেনি। কিন্তু এখন জামিল চাচার বয়স হয়েছে, তাই তিনি আর আগের মতো পুজোর দায়িত্ব নিতে পারেন না। এখন বরং পুজো দালানে বসে কচি কাচাদের সাথে সময় কাটাতেই তার বেশি ভালো লাগে। জামিল চাচা বরাবরই ভালো গল্প বলে। অবসর সময়ে তার কাছে গায়ের ছেলেমেয়েরা আসে গল্প শুনতে। জামিল চাচাও আনন্দের সাথেই তাদের নানান রূপকথার অলৌকিক ও ভৌতিক গল্প শোনায়। স্কুলের চাকরি শেষ হবার পর থেকেই কচিকাচাদের নিয়েই তার জীবন কাটে। গল্প শুনিয়ে তিনিও বেশ তৃপ্তি লাভ করেন। এই একটি বিষয়ে কখনো তার ক্লান্তি আসে না। স্বভাবতই আজও তার ব্যতিক্রম হবার নয়। পুজো প্যান্ডেলে বসে জামিল চাচা একটু বড়দের সাথে খোশ মেজাজে গল্প করছিল। এমন সময় বেশ কিছু বাচ্চাদের আবদারেই জামিল চাচা একটু নড়েচড়ে বসলেন। কথা প্রসঙ্গে যে অন্য দুই ভদ্রলোক জামিল চাচার সাথে কথা বলছিল তাদের মধ্যে একজন বলল, সে যাই বলো জামিল, তুমি গল্পটা কিন্তু খাসা বলো। বাচ্চাদের মুখে তো তোমার কথা অনেক শুনেছি, আজ তাহলে আমাদেরও কিছু শোনাও দেখি। কথাটা বলে ভদ্রলোক একটু থামলেন। সম্ভবত তিনি পান চিবোচ্ছিলেন। সেটা একটু গলদকরণ করেই আবার বললেন, তুমি তো শুনেছি বেশ কিছুদিন বাইরেও কাটিয়েছ, অনেক দূর দূরান্তে একাও থেকেছ।
তা সেই সময়ের কিছু মশলাদার গল্প ঝুলিতে থাকলে শোনাও না বাবু, আমাদেরও একটু বাল্যপত্র মন্থন হোক আর কি। কি হে, কি বলো? বলেই তিনি অন্য ব্যক্তির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। দ্বিতীয় ভদ্রলোকটিও একটি সম্মতিসূচক ঘাড় নাড়ল। এক মুহূর্ত ভেবে নিয়ে জামিল চাচা বলল, বাইরের ঘটনা তো অনেক আছে, তবে সেসব তো সবই প্রাপ্তবয়স্কদের জন্য। তবে হ্যাঁ, একটা গল্প আছে বই কি, তবে তার সত্যি মিথ্যের বিচারের ভার একান্তই তোমাদের। আমি আগে থেকে কিছু বলবো না, আমি শুধু গল্পটা বলতে পারি। শুনে দেখো কেমন লাগে। গল্প শেষ হলে না হয় বলো এই ঘটনা সত্যি না মিথ্যা। জামিল চাচার কথায় সবাই একটু নড়েচড়ে বসল। আসলে জামিল চাচার গল্প বলার স্টাইলটা এমন, শুরুতে এমন একটা প্রশ্ন রেখে দেবে যে সমস্ত গল্পেই একটা টান টান উত্তেজনা অনুভব হবে। জামিল চাচা একটা পান মুখে পুড়ে এবার শুরু করলো গল্প বলা। আমি তখনও স্কুল মাস্টারের চাকরিটা পাইনি। পড়াশোনা শেষ করে তখন এদিক সেদিক নানান কাজের খোঁজে ঘুরে বেড়াই। টুকটাক কাজকর্ম করি, একটু আধটু লেখালেখি করি। বাউল গানের বড় শখ ছিল আমার, তাই সেসব নিয়েই দিন কাটাই। কয়েকগুলি গানের ছন্দও লিখেছিলাম, আর মাঝে মাঝে বাউল গানের দল গায়ে গায়ে গান বাজনা করতে এলে ওদের সাথেই ভিড়ে যাই, পেরিয়ে পড়ি দূর দূরান্তে। আমার বাবা মা সব দেশের বাড়িতে থাকতো, আমি আলাদা থাকতাম, তাই বাধা দেবারও কেউ ছিল না। নিজের মন মর্জি মতো তখন চড়ে বেড়াচ্ছি। অল্প বয়স, রক্ত তাজা, তার উপর পেটে দু কলম পড়াশুনোও হজম হয়ে গেছে, তাই আর নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতাম না। দুবেলা দু মুঠো অন্যের সংস্থান ঠিক জুটে যেত। তা এই রকমই এক বাউল দলের এক সঙ্গীর সাথে মাঝে একবার খুব ভাব জমে উঠল। সেবার সে দল এসেছিল আমাদেরই গাঁয়ে কোনো এক শেঠ বাড়িতে জলসা করতে। তা খবর পেতে আমরাও গেলুম সেথায়। গিয়ে তো আমরা এ তো সাংঘাতিক জলসার আসন, দুর্দান্ত তাদের গানের ডালি। কয়েক ঘন্টা গান শুনেই সেই দলের প্রেমে পড়ে গেলাম। জলসার আসরে বসে ঠিক করলাম বাউল শিখতে হলে আমায় এই দলের সাথে বেরোতেই হবে। তা সময় সুযোগ বুঝে দলের প্রধানকে ধরে অনেক জোড়াজুড়ি করে সঙ্গ নিলাম সেই দলের সাথে। প্রথমটায় তারা আমার মতো অল্প বয়স্ক ছোকরা দিকে আমতা আমতা করলো বটে, কিন্তু শেষে আমার অনবদ্য ইচ্ছে দেখে দলে নিতে বাধ্য হলো। আমিও আরো একবার নতুন কিছু শেখার উদ্দেশ্যে রওনা দিলাম অজানায়। সেবার আমরা পালা নিয়ে পৌঁছলাম সুদূর ঝাড়গ্রামের এক অচেনা গাঁয়ে। সামান্য জঙ্গলের ভিড় থাকলেও যথেষ্ট মনোরম সে জায়গা। সত্যি মানসিক ও শারীরিক দুদিক থেকেই উপযোগী, তাই সে জায়গাতেই কিছুদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা বাউল দল হওয়ায় গাঁয়ের মানুষজনের সাথে মিশতে খুব একটা বেশি দিন সময় লাগলো না। প্রতিদিনই কেউ না কেউ এসে খোঁজ নিয়ে যায়, কেউ গান শুনতে চায়, আবার কেউ আসে নিছকই গল্প করতে। গান বাজনা আর গাঁয়ের সহজ সরল সাধারণ মানুষ এসব নিয়ে দিব্যি দিন কেটে যাচ্ছিল আমাদের। আমার লেখা গানেরও কয়েকগুলি ছন্দ করে গেয়ে গেয়ে মাঝে মাঝে শোনাই আগত মানুষদের। তারাও বাহবা দেয়, অনেকে কিছু টাকা পয়সাও দেয়, আর তাতে আমাদের কয়েকজনের অন্ন ঠিক জুটে যায়। তা সেই গাঁয়ে কয়েকদিন এভাবেই কাটবার পর আমাদের এবার ডেরা ছাড়বার সময় এলো। আমরাও 7 পাট গুটিয়ে অন্য জায়গায় পাড়ি দেব বলে ঠিক করলাম। ঠিক এরই মধ্যে একটা দারুণ খবর এসে উপস্থিত হলো।
সম্ভবত বাউলদের মধ্যে এমন খবর কেউ খুব একটা শুনেছে বলে মনে হয় না। ডেরা ছেড়ে পাড়ি দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছিলাম। হঠাৎ কানাই নামের গ্রামেরই এক ছেলে হাঁপাতে হাঁপাতে এসে একটা চিরকুট আমাদের হাতে ধরিয়ে দিল। চিরকুটটা খুলে তো আমরা অবাক। সেটি একটি আমন্ত্রণ পত্র। তাতে লেখা আছে, জঙ্গলগড়ের জমিদার বাড়ি থেকে জলসার জন্য আমাদের সেখানে আমন্ত্রণ করা হয়েছে। নিমন্ত্রণ রক্ষায় যথাযথ সম্মান এবং উপযুক্ত পারিশ্রমিক দুই দেওয়া হবে। নিম্নে উপযুক্ত পথ নির্দেশিকা দেওয়া রয়েছে। চিঠিটা পেয়ে একটু অবাকই হয়েছিলাম প্রথমটায়, কারণ এখানে আসা পর্যন্ত কোনো জমিদার বাড়ির খবর এ পর্যন্ত শুনিনি। শুধু তাই নয়, গাঁয়ের এক বয়স্ক মানুষকে এই প্রসঙ্গে জানাতে সে লোকের চোখে মুখে সে এক বিস্ময় ফুটে উঠল। করুণ গলায় সে বিড়বিড় করল, জমিদার বাড়ি সে তো। ভদ্রলোক আর কিছু বলতে চাইনি। কেন জানি আমাদের প্রশ্ন এড়িয়ে গেল খুব যত্নের সাথে। সেই সময় জমিদার বাড়ির আমন্ত্রণ পাওয়া মানে ছিল বেশ একটা রাজকীয় ব্যাপার। যেমন তার জাঁকজমক, তেমনি তার বহর। আর আমরা ছিলাম ছোট্ট একটি বাউলের দল। আমাদের পক্ষে সে নিমন্ত্রণ রক্ষা করা ছিল উপরি পাওনার মতো। তাই আমরাও ডেরা ছেড়ে সোজা চললাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ি পৌঁছতে পৌঁছতে সময় লাগলো প্রায় ঘন্টা 5। জঙ্গলগড়ের নামটা বেশ যুক্তিসঙ্গতই। দূর দূরান্ত পর্যন্ত শুধুই গাছ গাছালি আর পশু পাখির কলকাকলিতে ভরে আছে। জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে আসার পর বাইরের জগৎ থেকে যেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে জায়গাটি। এমন জায়গায় জমিদার বাড়ি হওয়ায় প্রথমে একটু আশ্চর্যই হয়েছিলাম। সত্যি কি এ জমিদার বাড়ি, নাকি আমরাই ভুল পথে এসেছি? এমন ভাবনা যখন মনের মধ্যে আসছে, তখনই অদূরে একটা শুকনো পাতা মাড়ানোর আওয়াজ পেলাম। লক্ষ্য করলাম একজন বয়স্ক মানুষ আমাদেরই উদ্দেশ্য করে এগিয়ে আসছে। কিছুটা তফাতে এসে ধরা গলায় সে লোক প্রশ্ন করল, আপনারা জলসা করতে গিয়েছেন তো? সম্মতিসূচক ঘাড় নাড়তেই বয়স্ক মানুষটি এবার আমাদের জমিদার বাড়ির ভেতরে নিয়ে গেল। বিশালাকার সে বাড়ি, সত্যি রাজপ্রাসাদের চাইতে কোনো অংশে কম নয়। বাড়ির সামনেটায় সাজানো ফুলের বাগান, জলের ফোয়ারা, বিশালাকার যন্ত্রচালিত গাড়ি রাখবার জায়গা, জায়গায় জায়গায় বসবার জায়গা, মাঝে মাঝে বিশ্রাম কক্ষ। কিছুটা দূরে একটা পুরো ভাঙা মন্দির, সম্ভবত কয়েকতল বিশিষ্ট সে বাড়ি সত্যি যে কারো চোখে পড়ার মতো। কিন্তু সবচাইতে আশ্চর্য ব্যাপার যেটা, সেটা হলো এত বড় জমিদার বাড়ি, কিন্তু মানুষজনের তেমন কোনো গতিবিধি চোখে পড়ার মতো নেই। শুধু তাই নয়, আমরা আশা অবধি একটা মানুষকেও পথে দেখতে পাইনি। মনের মধ্যে একটা কৌতূহল নিয়েই আমরা বাড়ির অন্দরমহলে প্রবেশ করলাম। বাড়ির ভেতরটা বেশ ঠান্ডা, যেন কোনো ঠান্ডা বাতাস এক জায়গায় জমাট বেঁধে জায়গাটি শীতল করে তুলেছে। মেঝেতে পা দিতেই কিছুটা নরম ঠান্ডার স্পর্শ পেলাম। আশ্চর্য নিকষ কালো অন্ধকার সম্পূর্ণ ভেতরটা। আমরা এখানে আস্তে আস্তে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছিল ঠিকই, কিন্তু এতটাও অন্ধকার হয়নি যতটা এখানে অন্ধকার রয়েছে। সন্ধ্যের বাতিগুলো
এখনো কেন জ্বালানো হয়নি বুঝলাম না। তবে কি এ বাড়িতে চাকর বাকর নেই নাকি? কৌতূহল যেন আরো বাড়তে লাগলো। দারোয়ান গোছের লোকটার পেছন পেছন বসার ঘরে পৌঁছে একটা তক্তাপোষের উপর আরাম করে হাত পা ছড়িয়ে বসলাম। কিছুক্ষণ পর একটা অন্য লোক এসে ঘরে একটা বাতি জ্বালিয়ে দিয়ে গেল। বাতির স্নিগ্ধ আলোয় অন্ধকার ঘরটা কেমন যেন জীবন্ত হয়ে উঠল মুহূর্তেই। আকাশের চাঁদটার আজার দেখা নেই। অল্প আলোটা উজ্জ্বল হতেই দেখলাম ঘরটা বেশ গোছানো। দামি দামি আসবাবপত্র সমস্ত কিছুই রয়েছে। দেওয়ালে কয়েকটা বুনো জানোয়ারের শিং সহ মাথা, বেশ কিছু পুরনো দিনের চিত্রপট সার সার করে সাজানো। মাথার উপরটায় বেশ বড় একটা ঝাড় লণ্ঠন। জানলার গড়াত দিয়ে একটু বাইরে চোখ মেলতেই এবার দেখলাম অন্ধকার বাড়িটা কি যেন এবার হঠাৎ করেই সাজিয়ে দিয়ে গেছে। সম্পূর্ণ বাড়ির প্রতিটা বাঁকে একটা করে ঝুল লণ্ঠন, কোথাও কোথাও দাঁড় করানো মোমবাতির বাতি লণ্ঠন, সমস্তটাই একসাথে জ্বলে উঠেছে। অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে পুরো মহলটাই। এক পলক দেখে আর ঘরে থাকার মতো উপায় ছিল না। সকলেই এবার বাইরে বেরিয়ে এসে পুরো মহলটা চোখ ভরে দেখতে লাগলাম। একজন চাকর এখনো নিচের গেটের কাছটায় বাতিতে আগুন দিচ্ছিল, সেদিকেই আমরা দেখতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে দালানের উপর দিক থেকে একজন মাঝ বয়সী ভদ্রলোককে লাঠি হাতে আসতে দেখে সোজা হলাম। লম্বা, সুদর্শন, টিকালো তার নাক, পরনে সাদা কালো জড়ি ও মুক্তোর কাজ করা পাঞ্জাবি, পায়ে নাগরাই জুতো, হাতে চুরুট। সম্ভবত ইনি এ বাড়ির কর্তা। ভদ্রলোক আমাদের কাছে এসে এবার করো জোড়ে নমস্কার করে সৌজন্য দেখিয়ে বললেন, আপনারাই বোধ করি বাউলের দল। তা পথ চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? হাসি মাখা অভিবাদন না জানাতেই তিনি এবার বললেন, আসলে আমিই চিঠি পাঠিয়েছিলাম। আপনারা এখানে এসেছেন শুনে বাবা আপনাদের গান শুনতে চাইল। বাবার বয়স হয়েছে তো, তাই মুখের ওপর না করতে পারিনি। তাই আপনাদের অসময়ে একটু কষ্ট দিলাম। আশা করি নিরাশ হব না। ভদ্রলোকের কথায় বুঝলাম এনার চাইতেও একজন বড় কর্তা রয়েছেন এ বাড়িতে। তাই প্রীতি নমস্কার করে আমরা জানালাম, এভাবে বলবেন না দয়া করে, আমরা যথাযথ চেষ্টা করব। তাহলে আর দেরি করে লাভ কি? আপনারা খাওয়া দাওয়া করে নিন, তারপরেই না হয় বাবার ঘরে গান বাজনা করা যাবে। বলে ভদ্রলোক একটু হাসলেন। আমরাও হেসে সম্মতি জানালাম। রাত্রে খাওয়া দাওয়া ছিল সত্যিই অনবদ্য। মুড়ি, মুড়কি, মাংস, মাছ, পায়েস, সন্দেশ সহ আরও নানান রকম ব্যঞ্জনের সমারোহে আমাদের রাত্রির খাওয়া শেষ করে আমরা শেষমেশ এবার পৌঁছলাম বাড়ির বড় কর্তার বসার ঘরে। এদিকে যত সময় কাটছিল ততই বাড়ির এক এক করে মানুষদের আনাগোনা বাড়তে লাগলো। ক্রমেই রাত বাড়ার সাথে সাথে চাকর বাকরের সংখ্যাও যেন আস্তে আস্তে বাড়তে লাগলো পাল্লা দিয়ে। এক সময় বড় অবাক হলাম। আশ্চর্য, এত চাকর বাকর, এত লোকজন, এরা এতক্ষণ ছিল কোথায়? আসছেই বা কোথা থেকে? আর যদিও বা বাড়িতেই থাকে, তাহলে এতক্ষণ কোথায় ঘুম মেরেছিল? সময়ের সাথে সাথে কৌতূহল যেন বেড়েই চলছিল। বড় কর্তার ঘরের মেঝেতে আমাদের গানের আসর সাজানো হয়েছে।
বড় কর্তা পালঙ্কের উপর আয়েশ করে শুয়ে আছেন, হাতে গড়গড়ি জ্বালানো। ছিলিমে একটু একটু করে টান দিয়ে দিয়ে অল্প অল্প করে খোয়া বার করে করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। দুপাশে দুজন হাত পাখার হাওয়া করে চলেছে ক্রমাগত। মাথার উপর বিশালাকার এক বাতি লণ্ঠন, তাতে নানান রঙের কাঁচের গ্লাস। আগুনের ফুলকিতে তা থেকে নানান বর্ণের আলো এসে সমগ্র মেঝেটাকে রঙিন করে তুলেছে। জমিদার বাড়িতে আমরা আমোদ প্রমোদের ঘর থেকে এতদিন শুধু শুনেই এসেছি, আজ দেখলামও। যদিও এটিকে ঠিক সেই ঘর বলা যায় না, তবুও এ ঘর কোনো অংশে কম নয়। বড় কর্তার ছেলে বাবাকে একটু তফাতে রেখে আসনে বসেছেন। বড় কর্তার চারিপাশে নানান বিভাগের কর্মচারী, গোমস্তা, নায়েব এনারা ভিড় করে রয়েছেন। দুজন যুবতী নারী বড় কর্তার পা টিপে দিচ্ছে। একজন সমগ্র ঘরে সকলকে খাদ্য পানীয় দিয়ে যাচ্ছে। ঘরের চারিদিকে নানান রঙের বাতি জ্বলে উঠেছে ইতিমধ্যেই। আমরাও আমাদের সরঞ্জাম সাজিয়ে নিয়ে প্রস্তুতি শুরু করলাম। এত রাত্রে এভাবে খেয়ে দিয়ে আমাদের গান বাজনা করবার কোনো অভ্যেস নেই যে তা নয়, আমরা নিজেদের মধ্যে একান্তে গান বাজনা করেই থাকি, কিন্তু এভাবে সবার সামনেই প্রথম। কিন্তু কি আর করার, জমিদারি আতিথেয়তা বলে কথা, মান রাখতেই হবে। শুরু থেকেই এই বাড়ির ভেতরটা কেমন যেন একটু আশ্চর্য লাগছিল, যেন জমাট বাঁধা অন্ধকার ডেলা করে করে মাঝে মাঝে ঘরের কোণে কোণে জমে আছে। বাতাসেও কেমন যেন একটা ভারী ভারী ভাব। জঙ্গল লাগোয়া বলেই হয়তো, নাকি অন্য কারণ, খুব সজাগভাবে শুনলে বাতাসে একটা ক্ষীণ শো শো আওয়াজ ক্রমাগতই অনুভব করা যায়। মনে হয় যেন কেউ দূরে দাঁড়িয়ে চোখের আড়ালে কথা কইছে। আর রাত্রে খাওয়া দাওয়াটা এমনিতেও বেশ ভারী হয়েছিল, তাই একটা তন্দ্রা ভাব সবারই ছিল। এই অবস্থায় গান ধরতে বসে কেমন যেন মোহিত হয়ে যাচ্ছিলাম। তানপুরায় হাত রেখে একটা সুর তোলার চেষ্টা করছিলাম। হঠাৎ যেন খেয়াল করলাম ঘরের মধ্যে জনা পাঁচেক লোক হঠাৎ করেই বেড়ে গেছে। আমি একটু চকিত হলাম, ব্যাপারটা কি? ক্ষণে ক্ষণে এত লোক আসছে কোথা থেকে? জমিদার কি তার বাড়ির জলসায় পুরো গায়ের লোক শুদ্ধ নিমন্ত্রণ করেছে নাকি? নাকি এরা? হঠাৎ একটা কর্কশ অথচ জড়ানো গলায় একজন বলে উঠল, কি হে, গান ধরো হে। চোখ ফেরাতেই দেখলাম কথাটা আসছে আমার পেছন থেকে, কিন্তু মাথা ঘোরাতেই কাউকেই আর দেখতে পেলাম না। আমার ঝিমুনি কেটে গেল মুহূর্তে। ব্যাপার কি? এ তো ভেলকিবাজির ঘটনা, নাকি আমি ভুল শুনছি? না, ভুল তো শোনার কথা নয়। ভুল শুনলেও ভুল কি দেখবো? দুটোই কি এমন একসাথে হবে? আমার দৃষ্টি টান টান হয়ে গেল। তানপুরে হাত রেখেই আবার একটা গানের সুর যেই না ধরেছি, আবার আশ্চর্য হয়ে মুহূর্তে থেমে গেলাম। ঘরের মধ্যে এবার আরো গোটা 10 লোক ভিড় করেছে। না, এ লোক মিনিট 10 আগেও ছিল না। আর সবচাইতে আশ্চর্য, এত লোক দলে দলে আসছে, কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করছে না। রীতিমতো তাদের শরবত, পানীয় ইত্যাদি পরিবেশনও করা হচ্ছে। এবং তার চাইতেও আশ্চর্য হলো,
সবাই একভাবে মনোযোগ দিয়ে আমাদের গান শুনছে, আর একটা করে গান শোনার পরেই পাশের জনের কানে কানে কি যেন ফিস ফিস করছে। বুকের মধ্যে আমার একটা অজানা ভয় ইতিমধ্যে খেলতে শুরু করে দিয়েছে। না, কোনো কিছুই ঠিক নয়, কিছু তো একটা বিপদ সংকেত উঁকি দিচ্ছে। মুহূর্তেই একটা জিনিস খেয়াল হতেই আমার বুক কেঁপে উঠল। এ কি, ঘরের মধ্যে দেওয়ালের গা ঘেঁষে ওরা কারা? ঠিক যেন কতগুলো মানুষ অর্ধেকটা করে দেওয়াল থেকে বেরিয়ে আছে। আমার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। গানের কয়েকগুলি আরো গুনগুন করতেই এবার ঘটল এক অদ্ভুত ঘটনা। ঘরের মধ্যে ইতিমধ্যেই আরো জনাভিষেক নতুন লোক ভরে গেছে। বাতাস অত্যন্ত রকমের গাঢ় ও ভারী হয়ে গেছে, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দলের বাকি লোকের মুখের দিকে তাকাতে বুঝলাম তাদের সাথেও একই ব্যাপার ঘটছে। এরপর যে ঘটনা ঘটল তা বর্ণনাতীত। আমার সহগায়কদের দিক থেকে চোখ ফিরতেই দেখলাম দেওয়ালে টাঙানো ছবিগুলো থেকে একটা একটা করে জীবন্ত মানুষ বেরিয়ে আসছে। তারা এসে সারি সারি করে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ছে। গানের কলি তাদের কানে যেতেই তারা যেন পাশের জনের কানে কানে কি একটা ফিস ফিস করে বলছে, তারপর হাসছে আমাদের দিকে। আমার দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল। তানপুরায় আর টান পড়ছে না। ভয়ে আমার হাত, গা, পা কাঁপছে, যেন শিরদাঁড়ার মধ্যে দিয়ে একটা ঠান্ডা হিং শীতল স্রোত বয়ে চলেছে। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। হাতে পায়ে সার নেই। জীবন্ত মরার মতো দেখছি মানুষের মতো লোকগুলো বেরিয়ে আসছে ফটোর থেকে, আর এক এক করে লোক ঘর ভর্তি করছে। 5, 10, 15, 20 বেড়েই যাচ্ছে। হঠাৎ ঠিক এই মুহূর্তে কোথা থেকে যেন একটা ঠান্ডা বাতাস সদর দরজা বেয়ে প্রবেশ করে ঘরের সমস্ত বাতিগুলোকে একসাথে নিভিয়ে দিল। আলো নিভে যেতেই আমাদের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। কিছুক্ষণের জন্য নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হতে লাগলো। ঘরের বাতিগুলো নিভে যেতেই নিকষ অন্ধকারে দেখলাম ঘরের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে প্রায় 100 খানেক মানুষের কঙ্কাল, আর সমস্বরে বলছে, পরের দিন কিভাবে সেই জায়গা থেকে বেঁচে ফিরেছি আমার মনে নেই। তবে ডেরায় ফিরে পরে শুনেছিলাম সকালে কিছু কাঠুরে আমাদের পুরো বাড়ির জঙ্গলে অচৈতন্য পড়ে থাকতে দেখে উদ্ধার করে দিয়ে যায়। সকালে জ্ঞান ফিরতে সকলেরই একটা প্রশ্নের উত্তর অভিন্ন ছিল, আর সেটা হলো সেই রাতের ঘটনা সত্যিই কারো মনে নেই। পরে শুনেছিলাম যে পুরো বাড়িতে আমাদের পাওয়া গিয়েছিল সে বাড়িতে কয়েক পুরুষ আগে অবধি জমিদারি ছিল, কিন্তু এক ঝলসার রাতে বাজ পড়ে সমস্ত বাড়ি পরিবার সহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেখানে আজও মাঝরাতে গানের জলসা বসায় সঙ্গীত প্রিয় কঙ্কালেরা, আর ফিস ফিস করে। শুনছিলেন আজকের গল্প জলসা, লেখক প্রসেনজিৎ ঘোষ, গল্প পাঠে অপূর্ব এবং জয়দীপ দত্ত, জামিল চাচা চরিত্রে জয়দীপ দত্ত,
বিভিন্ন কণ্ঠে অপূর্ব ও উদয় বিশ্বাস, এডিটিং ও পরিচালনায় অপূর্ব। দেখা হচ্ছে নেক্সট গল্পে। শুনতে থাকুন সাসপেন্স টাইম। ধন্যবাদ।